দেখেন পচে গেছে। এটা কিন্তু আর নাই, মনে হচ্ছে যে সবুজ অংশ, কিন্তু শিকড়ের মানে অস্তিত্ব নাই। তো জমিতে পানি নাই, পুরো জমিতে রোপণের পর থেকে পানি নাই। আবার যদি সার দেয় এমনিতে তো চারা নষ্ট হয়ে যাবে, তার মধ্যে শীত। দেখেন একটা করে চারা রোপণ করছে, ওই একটা চারাই আছে, এই যে একটা চারা একটা চারাই আছে, একটা চারা একটা চারা, মানে প্রত্যেকটা গুছা যেইভাবে দিছে রোপণ করার সময় সেম এখনো 13 দিন পরে এসে এরকমই অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি একটি বুড়ো মৌসুমের জমি। পৌষ মাসের প্রথম দিক দিয়ে রোপণ করছে। আজকে এটার রোপণের বয়স 12 দিন 13 দিনের মতো চলতেছে, প্রথম দিক দিয়ে রোপণ করছে। তো যে চাষি ভাই রোপণ করছে, তো তিনি যে ধানটি রোপণ করছে সেটা হলো বায়ারের এজেট। যে আমরা যে ধান চাষাবাদ করি, যদি আমাদের পরিচর্যার বিষয়গুলো যদি না জানি, কোন সময় কোন পরিচর্যাগুলো করতে হবে এবং এই পরিচর্যাগুলো না করলে আমাদের পরবর্তীতে কী ধরনের বিপদগুলো হতে পারে, সেটা নিয়ে একটু কথা বলবো আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। প্রথমে আপনাদেরকে বায়ারের এজেট ধানের কথা একটু বলে নেই। আমাদের অঞ্চলে গত বছর বায়ারের এজেট ভালো রকমের একটা সাড়া ফেলছিল, একরে 90 মণ সচরাচর নাকি এরকম পাইছে। তো এইবার আমাদের অঞ্চলে, আমাদের শুধু অঞ্চলে না, প্রায় সারা দেশেই প্রায় এই বায়ারের এজেট একবার সারা ফেলছে, মানে পুরাই উড়াধুরা কেনাকাটা হয়েছে এই বায়ারের এজেট। আমাদের অঞ্চলে এইবার এই বায়ারের এজেট ধান, আপনার বীজ ধান প্রতি কেজি বিক্রি হয়েছে 1200+ প্রতি কেজি ধানের কথা বলতেছি। 1 কেজি ধান বীজ বায়ারের এজেট 6453, এটা কেনা বেচা হয়েছে আপনার সর্বোচ্চ 1250 টাকা পর্যন্ত। তো দেখেন, এই যে আমরা এত পাগলামি করে, এত আগ্রহ নিয়ে, এত টাকা ব্যয় করে আমরা 1 কেজি ধান ক্রয় করলাম, ক্রয় করে বীজতলায় বীজ বপন করলাম, রোপণ করলাম, কিন্তু রোপণের পরে আমাদের জমি হইতেছে কি না, জমি কী চাইতেছে এগুলা দেখার কোনো বিষয় নাই। খালি রোপণ করলে কি ভাই আপনি ভালো হারভেস্ট করতে পারবেন? আপনি ভালো জাতের বীজ নিলেন, এজেট 6453, এটা নিঃসন্দেহে একটু ভালো মানের বীজ। তো আপনি ভালো উৎপাদনশীল ধান রোপণ করলেন, রোপণের পরে আপনার পরিচর্যা ভালো না, সেখান থেকে কি আপনি ভালো উৎপাদন করতে পারবেন? এই যে দেখেন, আজকে এটা রোপণের বয়স চলতেছে প্রায় 13 দিন বা 12 দিন, ধরেন 12 দিন হয়ে গেছে, কিন্তু যেভাবে রোপণ করছে ওই রকমভাবেই আছে। দেখেন, এই যে দেখেন একটা করে চারা রোপণ করছে, ওই একটা চারাই আছে, এই যে একটা চারা একটা চারাই আছে, একটা চারা একটা চারা, মানে প্রত্যেকটা গুছা যেইভাবে দিছে রোপণ করার সময় সেম এখনো 13 দিন পরে এসে এরকমই অবস্থায় আছে। তো আমাদের জমি চাচ্ছে কি, আমরা কি দিতেছি তাদেরকে, এগুলো আমাদের বুঝতে হবে। মনে রাখবেন, আপনারা যে ধানই রোপণ করেন, আপনারা উপসি কম দামের বীজ 100 টাকা 200 টাকা 150 টাকা দামের ধান বীজ বপন করেন, সমস্যা নাই, উৎপাদন অনেক ভালো আসবে আপনি যদি পরিচর্যা করেন। আপনি 1000-1200 টাকা দিয়ে ধান কিনলেন, পরিচর্যা করলেন না, আপনার ধান কি হাওয়ার উপরে চলে আসবে? জাত হইলে কি আপনার ভালো উৎপাদন আসবে? যদি আপনি পরিচর্যা না করেন কখনোই আসবে না। অবশ্যই আপনাকে পরিচর্যা করতে হবে এবং সময় মতো পরিচর্যা করতে হবে। কখন কোন সময় পরিচর্যা করতে হবে এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। দেন এইগুলা নিয়ে কাজ করলেই তাহলে আমরা ভালো উৎপাদন করতে পারবো। এই যে সাপোজ একটা করে চারা রোপণ করছে, এটা কোনো ম্যাটার না। হাইব্রিড ধান একটা করে রোপণ করবেন, একটা করে করলেন, সমস্যা নাই। রোপণ করার আগে যাবতীয় যে রাসায়নিক সারগুলো সেগুলো আমাদের দিতে হবে সময় মতো। রাসায়নিক সার দিয়ে এগুলো চাষ করা হয় নাই। জমি মানে আমনের সময় একেবারে নষ্ট হয়ে গেছিলো, খেয়ে গেছিলো বন্যায়, যার কারণে কৃষকরা কী করছে, ওই জমি আর কোনো কিছুই আশা করার মতো কোনো কিছুই ছিল না, একেবারে নষ্ট হয়ে গেছিলো। আমার পাশের জমি, আমাদের জমি আলহামদুলিল্লাহ ভালো ছিল, আমাদের জাতটা ভালো ছিল, কিন্তু এই জাত একবারেই টিকাতে পারে না, একবারেই নষ্ট হয়ে গেছিলো, যার কারণে কৃষকরা কী করছে, ওই যে নাড়াগুলো সাইবে পানি থাকা অবস্থায় নাড়াগুলো পরিষ্কার করে আলবাদের নাড়া পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে তড়িঘড়ি যে চারা বীজতলায় বীজ বপন করে দিছে এবং তড়িঘড়ি একদম পৌষ মাসের শুরুতে আপনার রোপণ করে দিছে। তো এই যে রোপণ করলেন, সার দিলেন না সময় মতো, এখন যেই পরিচর্যা প্রয়োজন সেটা হলো জমিতে পানি। জমিতে যেই দিন আপনারা চারা রোপণ করবেন মূল জমিতে, সেই দিন থেকে শুরু করে জমির বয়স, রোপণের বয়স 35 দিন পর্যন্ত জমিতে ছিপছিপে পানি রাখতে হবে। অবশ্যই ছিপছিপে পানি রাখতে হবে, অবশ্যই। এই যে দেখেন পানি নাই জন্য, এই যে দেখেন মাটি শুকায় ফাইটে যেতেছে 13 দিনে জমি ফাইটে যেতেছে, চিন্তা করেন। তো এই যে আপনি বায়ারের এজে 6453 ধান রোপণ করলেন, পরিচর্যা করলেন না, জমিতে পানির প্রয়োজন, পানি দিলেন না, তাহলে কি আপনার ভালো একদম উৎপাদন আসবে? মোটেও না।
আপনি এই ধানটা রোপণ করছেন, ঠিক আছে, আপনি একটু পরিচর্যা করেন, জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করেন, জমিতে কখন কোন সার দিতে হয় সেটা দেন, তাহলেই তো আপনার সর্বোচ্চ রেকর্ড পরিমাণ ফলন পাবেন। কিন্তু আপনি রোপণ করলেন, রোপণ করার পরে পরিচর্যা করলেন না, জমিতে পানি দিলেন না, এখন পানির প্রয়োজন জমিতে, এমনও ঠান্ডা যাচ্ছে, ঠান্ডার কারণে ঠান্ডার কারণে চারাগুলো মরে যাচ্ছে। ওই জায়গায় আমি দেখলাম, ওই জায়গায় ওই কর্নারে চারাগুলো মানে একেবারে খড় আকার ধারণ করছে। এই যে দেখুন আমার সামনে একটা চারা আপনাদেরকে দেখায়, এই যে দেখেন, এই যে লক্ষ্য করেন, আমি ক্যামেরাটা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই চারাটা একেবারে মরে যাওয়ার অবস্থা। আবার এই যে আবার আপনাদেরকে আরেকটা চারা দেখায়, এই যে দেখেন, এগুলো কিন্তু পানির অভাবে এই যে দেখেন পচে গেছে। এটা কিন্তু আর নাই, এই যে মনে হচ্ছে যে সবুজ অংশ, কিন্তু শিকড়ের মানে অস্তিত্ব নাই, একেবারেই পচে গেছে, একেবারেই নষ্ট হয়ে গেছে। এটা মূলত পানির অভাবে। তো এই যে শীতকালে আপনি ধান রোপণ করতেছেন, জমিতে পানি দিলেন না, রোপণের পর থেকে জমি আশফাটা করতেছেন, মাটি শক্ত করতেছেন, তো এটা ভাই পজিটিভ না, এটা আপনার ভবিষ্যতে চারার জন্য ব্যাপকভাবে ক্ষতি বয়ে নিয়ে আসবে। অর্থাৎ এই চারা থেকে আপনি কখনো উৎপাদন করতে পারবেন না, এই চারাগুলো পুরোটাই নষ্ট। তো এই ধাক্কা সামলাতে দেখা যাবে চারার বয়স, রোপণের বয়স হয়ে যাবে 40 দিন 50 দিন, তখন গিয়ে একটু পানি দিবেন, পানি দিয়ে সার দিবেন, দেখবেন তখন প্রচুর পাশকাঠি বেরিয়েছে, প্রচুর জমিতে সবুজতা রূপ ধারণ করছে, কিন্তু সেই সময় কিন্তু আপনার ভালো উৎপাদন কিন্তু বয়ে নিয়ে আসবে না। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যে জাতি রোপণ করেন, বাইরের এই যে 6453 হোক, হীরা 19 হোক, জনকরাজ হোক, SL হোক, তারপরে আপনার আরও কি ধান আছে বাজারে, এত ধান, আল্লাহ, হাইব্রিডের মধ্যে এত পরিমাণ এত জাতের ধান আছে, আমার নাম বলা সম্ভব না। তো মনে পড়ে হীরা 19, হীরা 1, হীরা 2, হীরা 9, হীরা 10, এরকম মানে এক কোম্পানির যদি ধানের শিডিউল বলি, তো সেইখানেই দেখা যায় 10টা 12টা করে আপনার ভ্যারাইটি থাকে। তো এরকমভাবে অনেকগুলা আপনার কোম্পানি আছে, অনেকগুলা কোম্পানির অনেকগুলা ভ্যারাইটি আছে, তো সেইগুলোর নাম আসলে মুখস্থ করা সম্ভব না বা মনে রাখাও কিন্তু সম্ভব না। শেষ কথা হলো, আপনারা যেই জাতি রোপণ করেন, আপনি পরিচর্যা ভালো করেন, দেখবেন আপনার যেগুলো উৎপাদন বেশি দেয়, যে সকল ধান, সেই সকলের সমপরিমাণ আপনি উৎপাদন করতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা অবশ্যই ধান রোপণ করবেন সামনে বা করতেছেন, চারা রোপণ থেকে শুরু করে, চারা যেদিন আপনারা রোপণ করবেন, রোপণ থেকে শুরু করে মিনিমাম 35 দিন পর্যন্ত জমিতে ছিপছিপে পানি রাখবেন। অবশ্যই এটা রাখা জরুরি জমির জন্য, বিশেষ করে শীত মৌসুম, এখন শীত হোক গরম হোক, আমি সেটা বুঝি না, 35 দিন পর্যন্ত জমিতে ছিপছিপে পানি রাখবেন। বেশি পানি রাখার প্রয়োজন নাই, বেশি পানি রাখলেই যে আপনার জমি ভালো হবে মোটেও না। জমিতে বেশি পানি রাখলেও আবার কিন্তু খারাপ হয়, যেমন চারাগুলো কিলকিলে ভাব হয়ে যায়, চারাগুলো পাশকাঠি বাড়তে পারে না, চারাগুলো আপনার ঠান্ডা জমে যায়। তো যখন দেখা যাবে জমিতে ছিপছিপে পানি রাখতেছেন, আপনার জমিতে সহজেই হিট হবে, মানে একটু উত্তপ্ত হবে। আর যখন আপনার জমির পানি হিট হবে বা উত্তপ্ত হবে, তখন কিন্তু আপনার চারার গ্রোথ কিন্তু এমনিতেই বাড়বে। তো এই যে দেখেন, ঘুরতে ঘুরতে ওই পাশ দিয়ে এই পাশে আসলাম, দেখেন চারার অবস্থা, আপনারা দেখে আপনারা ক্যামেরাতে বুঝতে পারবেন না যে চারা আছে কি না, অথচ 12-13 দিন বয়স হয়ে গেছে জমির, কিন্তু জমিতে এখন পানি দিতে পারলাম না, জমিতে আর কি চাইতেছি এইগুলাই ব্যবস্থাই করে দিতে পারলাম না, তাহলে জমি বাড়বে কীভাবে? আপনি ভালো জাত রোপণ করলেন ঠিকই, কিন্তু ভালো পরিচর্যা, সময় মতো পরিচর্যা করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি ভালো বেনিফিট সেখান থেকে পাবেন না। তো অবশ্যই আপনারা সময়ের কাজ সময় মতোই করবেন এবং সময়ের পরিচর্যাটা সময়ের মধ্যেই করে নেবেন, তাহলে আপনাদের চারা এবং আপনাদের যেই ফসলই করেন, আপনাদের সব ফসলই কিন্তু সুন্দর একটা উৎপাদন দিতে সক্ষম। এই যে দেখেন, আপনাদেরকে আরেকটু দেখায়, এই যে দেখেন শুকনা মাটিতে আবার সার দিয়ে গেছে, মানে জমি এমনিতে মরে যাইতেছে, আবার জমিতে দিয়ে গেছে, উপরে সার প্রয়োগ করে গেছে, ড্যাব সার দেখা যাইতেছে, আরও বিভিন্ন ধরনের সার দেখা যাইতেছে। এই যে দেখেন প্রচুর সার সেটাই গেছে। তো জমিতে পানি নাই, পুরো জমিতে রোপণের পর থেকে পানি নাই, আবার যদি সার দেয় এমনিতে তো চারা নষ্ট হয়ে যাবে, তার মধ্যে শীত, দেখেন চারাগুলো মরে যেতেছে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, কখন কি প্রয়োজন, এগুলো আমাদের জানতে হবে, দেন আমরা ভালো উৎপাদন করতে পারবো। তো এরকমভাবে অনেক গুছি কিন্তু মরে যাচ্ছে জমিতে শুধুমাত্র পানির অভাবে। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, অবশ্যই এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি, সেই সকল সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে, এবং বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তো সেই সকল পরামর্শ এবং সেইভাবে একটু মেনে চলার এবং সেইভাবে কাজ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের উৎপাদন অনেক ভালো হবে এবং আগের থেকে অনেক উৎপাদন কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন এবং আগের থেকে ধান চাষ করে আপনারা লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন আবারও অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট
ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।